নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করব গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি অভিক। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অলিম্পিক্সে অযোগ্য ঘোষণার পরই অবসর ঘোষণা করেছেন ভিনেস ফোগাট। তিনি তার টুইটারে এই কথা জানিয়েছেন। ভিনেস ফোগাট তিনি যে বলছেন যে এবার অবসর ঘোষণা করলাম, কুস্তির কাছে হেরে গেলাম মা। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি এবং তারপরেই তার এই অবসর ঘোষণা। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির এবং আজ সকালেই রায়। আপনারা জানেন যে গতকালই 100 গ্রাম ওজন তার বেশি হওয়ার কারণেই ফাইনাল থেকে বাদ পড়েছেন কুস্তিগির ভিনেস ফোগাট এবং সেক্ষেত্রে 50 কেজি বিভাগে তিনি ভাগ নিয়েছিলেন, কিন্তু তার 100 গ্রাম ওজন হওয়ার কারণেই অযোগ্য ঘোষণা, তারপরেই অবসর ঘোষণা করলেন ভিনেস ফোগাট। যদিও ক্রীড়া আদালতে তিনি দাবি করেছিলেন, তবুও এই মামলা দায়ের করেছেন এবং তারপরেই আজই এই রায় ঘোষণা রয়েছে। তবে রায় ঘোষণার আগে এই ভিনেস ফোগাট তিনি কিন্তু অবসর ঘোষণা করেছেন। তার টুইটারে একথা জানিয়েছেন তিনি, কুস্তির কাছে হেরে গেলাম মা। সমাজ মাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করলেন ভিনেস। একেবারেই তাই। এবং যে ছবি আমরা দেখলাম যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেরও দ্বারস্থ হয়েছেন ভিনেস ফোগাট এবং সেই ক্ষেত্রে গোটা ভারতবাসী, আপামর ভারতবাসী তারা গর্বিত। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। কিন্তু যে ঘটনা এই মুহূর্তে কুস্তিগির ভিনেস ফোগাটের সঙ্গে ঘটেছে, যার নিন্দায় কিন্তু সরব হয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমরা যেমনটা দেখেছি যে ভিনেস ফোগাটের হয়ে অনেকেই পাশে দাঁড়িয়ে বলেছেন যে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সঠিক নয় এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক্স কর্তৃপক্ষ তাদেরকে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে এই মুহূর্তে এবং সেক্ষেত্রে রূপোর দাবি তুলেছেন এই মুহূর্তে কুস্তিগির ভিনেস ফোগাট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গীতা, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর দাবি ভারতীয় কুস্তিগিরের, তবে আজ রায়ের আগে তিনি তার টুইটারে, অর্থাৎ ভিনেস ফোগাট তিনি তার টুইটারে অবসর ঘোষণা করেছেন। আর কি জানতে পারছো? দেখো, গতকালই ভিনেস ফোগাট কোর্ট অফ আর্বিট্রেশনে গিয়েছিল। প্রথমে জানিয়েছিল যে ফাইনাল ম্যাচটাকে ডিলে করে যদি তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়, তার সেই আবেদনটা নাকচ করা হয় এবং তারপর তিনি কোর্ট অফ আর্বিট্রেশনে যান। সেখানে গিয়ে বলেন যে যেহেতু সেমিফাইনালটা তিনি 50 কেজিতেই খেলেছেন, সেই কারণে তাকে যদি রূপো দেওয়া হয়। আজ সবাই অপেক্ষা করছে যে কি হয় কোর্ট অফ আর্বিট্রেশনের রায়ে, তাকে শেষ পর্যন্ত ভিনেস ফোগাটকে রূপো দেওয়া হয় কিনা সেদিকে যেরকম সকলে তাকিয়ে রয়েছে। যেটা তুমি একটু আগে বললে যে বিভিন্ন মহল থেকে নিন্দায় সোচ্চার হয়েছে আইওসির বিরুদ্ধে, নানা রকম কটাক্ষ কথা সবাই বলছে। এই যে একটা পরিস্থিতি, এইসবের মাঝে ভিনেস ফোগাট কোর্ট অফ আর্বিট্রেশনের রায় কি হয় সেগুলো সবকিছুর আগে, কিছুক্ষণ আগে ভিনেস ফোগাট তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে কুস্তিকে বিদায় জানাচ্ছেন। 2001 থেকে 2024 এই সময়টা তার জীবনে নানা ওঠাপড়া, নানা কিছু তিনি দেখেছেন এবং আমি গতকালও বারবার বলছিলাম যে এই প্যারিস অলিম্পিকের মঞ্চটা এবার ভিনেস ফোগাটের কাছে একটা অন্য লড়াইয়ের মঞ্চ ছিল এবং এখানে নামার আগেই কিন্তু তার বন্ধু, খুব কাছের মানুষ বজরং পুনিয়াকে ভিনেস ফোগাট বলেইছিলেন যে এটাই তার শেষ অলিম্পিক। কিন্তু তিনি লড়াইটা চালিয়ে যেতে চান আগামী প্রজন্মের জন্য এবং এরকম একটা অভিপ্রেত ঘটনা ঘটবে সেটা তো সত্যি কারোর জানা ছিল না। ভিনেস ফোগাটের নিজেরও একেবারেই জানা ছিল না এবং ভিনেস ফোগাট নিজে বলেছেন যে তার এই যে স্বপ্ন নিয়ে অলিম্পিক্সে এসেছিলেন পদক জয়ের, সেটা তো ভেঙেইছে এবং তিনি আর এটাকে কন্টিনিউ করতে চান না এবং অবসর ঘোষণা করেছেন। তাকে আর ম্যাচে কখনো দেখা যাবে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গীতা। আরও একটি খবরের দিকে আমরা নজর রাখবো। নীরজের বর্ষায় সোনার খোঁজ। পরপর দুই অলিম্পিক্সে কি মিলবে সোনা, এমনটাই ভাবা হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ভিনেস ফোগাট তিনি অবসর ঘোষণা করেছেন এবং অন্যদিকে যে খবর উঠে আসছে যে নীরজের বর্ষায় সোনার খোঁজ। পরপর 2 অলিম্পিক্সে কি মিলবে সোনা, দুরন্ত ফর্মে নীরজ চোপড়া।
একেবারেই তাই। এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নীরজ চোপড়া তাকে কিন্তু দুরন্ত ফর্মে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তার উপর আপাতত গোটা ভারতবাসী আশা করে রয়েছে, কারণ নীরজ চোপড়া তার যে জ্যাভলিন থ্রো এবং সেই জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে কি সেখান থেকে কোনো পদক উঠে আসতে পারে, সোনা কি পেতে পারেন তিনি। আমরা এই নিয়েই কথা বলি। সঙ্গীতা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। সঙ্গীতা, যে বিষয়টা জানতে চাইবো যে জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে নীরজ চোপড়া তার উপর এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কতটা ফর্মে রয়েছেন এবারের অলিম্পিক্স? দেখো কতটা ফর্মে রয়েছেন এটা বলতে গেলে যে থ্রোটা করে নীরজ চোপড়া কোয়ালিফাইং রাউন্ড থেকে ফাইনালে পৌঁছেছে, সেটাতেই বোঝা যায় যে এবারের অলিম্পিক্সে কতটা ফর্মে রয়েছেন নীরজ চোপড়া। 89.34 এই এটা ছুঁড়ে কিন্তু নীরজ চোপড়া ফাইনালে কোয়ালিফাই করেছেন, যোগ্যতা অর্জন করেছেন। এবং যখন ইন্ডিয়া টিম প্যারিসে পৌঁছে গিয়েছিল তখনও কিন্তু নীরজ চোপড়া তুরস্কে নিজের প্রস্তুতি চালাচ্ছিলেন এবং যে কারণে নীরজ চোপড়াকে ওপেনিং সেরিমনিতে প্যারিসে দেখা যায়নি। অলিম্পিক শুরু হওয়ার মাঝখানে নীরজ চোপড়া ভারতীয় দলের সঙ্গে যোগ দেন এবং প্যারিসে পৌঁছেই তিনি একটা টুইট করেছিলেন যে এবার সেই মহেন্দ্রক্ষণ বা এবার সেই মুহূর্তটা এসে গেছে। এবং আমরা কোয়ালিফাইং রাউন্ডে দেখেছি যে নীরজ চোপড়া 89.34 প্রথম ছুঁড়েছিলেন এবং প্রথম একটা ছোড়াতেই তিনি ফাইনালে কোয়ালিফাই করেছেন। হিটের বি গ্রুপ থেকে শীর্ষ থেকে তিনি ফাইনালে কোয়ালিফাই করেছেন। তো তার এই যে ছোড়াটা, সেটা থেকেই মানে এতটা দূরত্ব ছুঁড়ে যে কোয়ালিফাই করা, সেটা থেকেই বোঝা যায় যে নীরজের জ্যাভলিন থ্রো থেকে আবার একটা সোনার আশা দেখা যাচ্ছে। এবং সত্যি যদি এটা সম্ভব হয়, নীরজ যদি সোনা এনে দিতে পারেন, তাহলে তো এর থেকে বড় গর্বের বিষয় কিছু হতে পারে না। এবং প্রথম ভারতীয় অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে টোকিওয় সোনা পেয়ে তিনি রেকর্ড গড়েছিলেন, রেকর্ড ইতিহাস যেটাই বলো না কেন। এবং পরপর দুটো অলিম্পিকে ভারতকে সোনা এনে দেয়, এটা একটা মানে এই স্বপ্নে বিভোর বলতে পারো গোটা ভারতবাসী আজকে। এবং আজকে দুপুর বেলায় 1:50 নীরজের ফাইনালে নামার কথা। গোটা ভারতবাসীর চোখ আটকে থাকবে প্যারিসে ওই সময়টার জন্য, সবাই তাকিয়ে থাকে। একেবারেই সবারই আশা এই মুহূর্তে রয়েছে এবং সবাই চাইছেন যাতে নীরজের জ্যাভলিন থ্রোয়ের মাধ্যমে আরো একটি সোনার পদক আসে ভারতে এই অলিম্পিক্সের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সঙ্গীত, এতক্ষণ সরাসরি এর সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। একদমই তাই, অর্থাৎ নীরজের বর্ষায় কি আবারও গাঁথতে পারবেন তিনি সোনা, এমনটার দিকে কিন্তু এই খবরের দিকে কিন্তু নজর থাকবে আমাদের। এবং পাশাপাশি নীরজের বর্ষায় সোনার খোঁজ পরপর 2 অলিম্পিক্সে কি মিলবে সোনা, এই আশাই করছে আপামর ভারতবাসী, তাই না অভিক? একেবারেই তাই। এবং গত অলিম্পিক্সেও আমরা দেখেছিলাম যে জ্যাভলিন থ্রোর মাধ্যমে নীরজ চোপড়ার হাত ধরেই সোনার পদক এসেছিল ভারতের বুকে এবং সেক্ষেত্রে এবারও তার উপরেই কিন্তু ভরসা রাখা হচ্ছে। আজই তিনি ফাইনালে নামবেন, আজ বিকেলে সেই ফাইনাল কম্পিটিশন রয়েছে এবং সেক্ষেত্রে ফের একবার জ্যাভলিন থ্রোর মাধ্যমে সোনার পদক আসবে কিনা ভারতের কাছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সেদিকে কিন্তু নজর রয়েছে সবার। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম দা, এই মুহূর্তে একটা মিক্সড ফিলিংস, একদিকে যেমন ভিনেস ফোগাটের ঘটনা আমাদেরকে অনেকটা বেশি দুঃখিত করেছে, অন্যদিকে নীরজ চোপড়া তার উপর আমরা অনেকটা বেশি আশা রাখছি, কারণ আজই তিনি ফাইনালে নামবেন এবং সোনার পদক হয়তো তার কাছ থেকে আসতে পারে, এমনটাই কিন্তু আশা করছে গোটা ভারতবাসী। গৌতম দা, আমি বলবো নীরজ চোপড়ার উপরে প্রেশারটা প্রচন্ড বাড়ছে, কারণ মীরাবাই চানু তিনি যার উপর পদকের আশা করা হয়েছিল, টোকিওতে তিনি রূপো এনেছিলেন, তিনি 4th হয়ে গেছেন। তো প্রচুর প্রেশার নীরজ চোপড়ার উপরে, কারণ গোটা দেশ বলছে যে নীরজ সোনা দাও, কিছু দাও, যাতে আমরা পদক তালিকায় এগোতে পারি। কারণ পদক তালিকায় যেহেতু ভারত রোজ পেয়েছে, অনেক পিছিয়ে গেছে, একেবারে নিচের দিক। এবং তুমি দেখবে যে বেশিরভাগ কাগজে, চ্যানেলে পদক তালিকাটাই দেখানো হচ্ছে না, কারণ সেটা ভারতকে এতটাই হাস্যকর অবস্থায় রাখবে বলে। সেখানে গোটা ভারতবর্ষের প্রেশার, যেরকম একটা সময় ক্রিকেটে সচিন টেন্ডুলকারের ওপর পড়তো, পরবর্তীকালে একটা সময় বিরাট কোহলির ওপর পড়েছে, বোধহয় তার চেয়েও বেশি করে এবার নীরজ চোপড়ার ওপর পড়ছে এবং তারটা একদম লাস্ট দিনে। তো এমনিতে নীরজ যে যোগ্যতা মান নিয়ে প্রাথমিক পর্বটা উঠবেছেন, সেটা যথেষ্ট আশাব্যঞ্জক, কিন্তু তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বীরা আছেন
তারা কিন্তু বেশ ডার্ক সাইডে। তাদের তাদের হারানোটা সহজ হবে না। অ্যান্ডারসন পিটার্স আছেন গ্রেনেডার, পাকিস্তানের আরশাদ নদীম আছেন, এরা কিন্তু খুব, এবং বাদলি জেকব আছেন, তিনি চেকিয়া তাকে এখন বলা হয় সেখানকার। এরা সবাই কিন্তু নীরজকে পছন্দ করতেন। এবং আরেকটা কথা, যে নীরজের একটা অ্যাডাক্টর মাসলে আমরা জানি একটা চোট ছিল, তার প্রিলিমসে যে তিনি জ্যাভলিন থ্রোটা করেছেন সেটা দেখে মনে হয়েছে চোট থেকে তিনি রিকভার হয়ে গেছেন। এবার শেষ দিনে আমি বলবো মঞ্চ প্রস্তুত। যদি নীরজ চোপড়া সোনা পান, তাহলে ভারতবর্ষের সর্বকালের সেরা অ্যাথলিটের শিরোপা কিন্তু তিনি পাবেন। প্রশ্ন হচ্ছে, এই পর্বত প্রমাণ চাপ কি তার ছোড়াটা, যে চ্যালেঞ্জটা, সেটাকে আরো দ্বিগুণ করে দিল না? একেবারে একেবারে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।